আসসালামু আলাইকুম। অনেকদিন পর সবার সাথে কথা হচ্ছে, অনেককে দেখতেছি ছবিতে, অনেক ভালো লাগছে। তো আমাদের সকল ডিস্ট্রিবিউটরদের প্রতি, সকল এক্সিকিউটিভদের প্রতি, সকল এমপ্লয়ি যারাই আছেন ডেস্টিনির সাথে জড়িত সবাইকে আমার অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের সাথে, আপনাদেরকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছেন। যাক, প্রথমে আসি হচ্ছে যে আমার জীবনের প্রথম সেমিনার দেখা হয় হচ্ছে হোসেন ভাই আমাকে ইনভাইট করে জীবন বীমা কর্পোরেশনের 20 তলায় জিজিএন এর। তারপরে কিছু সপ্তাহখানিক পরে আমরা দেখি হচ্ছে যে ব্র্যাক হোটেলে, এবং ব্র্যাক হোটেলে আমি তখন জয়েন করি। সেই হিসাবে আমি বাংলাদেশের প্রথম নেটওয়ার্কার এবং জিজিএন এরও প্রথম ডিস্ট্রিবিউটর। এবং তখন জয়েন করতে 54,000 টাকা লাগতো সেই সময়, 1998 সালে। তো সেখান থেকে কোম্পানির মালিক শ্রীনারায়ণ দাসের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়। উনি আমার গ্রামের বাড়িও বেড়াইতে যায়। তারপরে থেকে আমাদের ওখানে জিজিএন এর বিজনেস শুরু। জিজিএন এর পরে আসলো নিউয়ে জিজিএন এ আবার প্রথমে হয় হচ্ছে 6 সাইকেল কমপ্লিট করলে হচ্ছে মার্কেটিং ডাইরেক্টর, 12 সাইকেল কমপ্লিট করলে হচ্ছে গার্ডিয়ান ডাইরেক্টর। তো আমি ওখানে গার্ডিয়ান ডাইরেক্টর পর্যন্ত হই। এবং পরবর্তীতে যখন নিউয়ে করা হয়, নিউয়ের সময় উনি বেশ ওই টাইমে খুব পপুলার এবং প্রচুর ব্যবসা হয়। তারপর পত্রপত্রিকায় লেখা হয়। এরপরে ওখানে উনি আমাদের শ্রীনারায়ণ দাস, ওই কোম্পানির মালিক, আমাদের প্রোডাক্ট দিতে পারে না। এবং তারপরে তার একদিন আমি বাসায় যাই, যে কমিশনও দিতে পারে না, তার বাসায় যাইতে আমার কোনো পারমিশন লাগতো না। তার সাথে আমার এরকম সম্পর্ক ছিল। যাওয়ার পর দেখি সে আর ফ্যান্সি দুজন আমাকে দেখে হাসতেছে। তা আমি বললাম যে হাসতেছো কেন? তখন বললো তোমার আগে তো একজন আসছো, একজনের সাথে কথা হয়েছে, সে তো মালিকানা চায়। কে মালিকানা চায়? তো 2 দিন পর তো তুমিও চাবা। তখন বললো কি যে রফিকুল আমিন। তা আমি বললাম দেখো আমিন ভাই তো তোমার অডিট চাচ্ছে, মালিকানা চাচ্ছে না। সে অডিট চাচ্ছে কেন? কারণ তুমি কমিশন দিবার পারতেছো না, প্রোডাক্ট দিবার পারতেছো না, তোমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। তখন তার সাথে আমার বেশ হটটক হয়। ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর আমি যখন গুলশান আসি, তখন থেকে আমিন ভাই রিক্সাতে যায়। আমি ইশারা করলাম, আমিন ভাই রিক্সা আমার সামনে এসে থামাইলো। তারপরে উনি আমাকে ওই নজরুল সাহেবের কোম্পানি জিএনএল, খুব সম্ভবত ওই কোম্পানিতে নিয়ে গেল, মহাখালী ডিওএসএস এ। ওখানে যাওয়ার পরে ওখানে বসে বললো যে স্বপন, আমরা একটা কোম্পানি করতে চাই, আপনি কি বলেন? তো আমি বললাম যে আমাকে 1 মিনিট টাইম দেন। আমি সাথে সাথে হোসেন ভাইয়ের ফোন দিলাম যে আপনি কি জানেন? বলে হোসেন ভাই বলে হ্যাঁ আমি জানি, তুমি সাথে থাকো, সমস্যা নেই। কারণ আমার কথা হচ্ছে আমি হোসেন ভাইয়ের পারমিশন ছাড়া আমি কোথাও কিছু করবো না। কারণ যেহেতু উনি আমাকে নেটওয়ার্কে আনছে, উনি আমাকে হেল্প করছে। আর টি শঙ্কর নামে এক ভদ্রলোক ছিল, সে আমাদের ট্রেনিং করাইতো তখন। তো তারপরে যথারীতি হইলো। এখন মানে এরপরে মানে আমাদের বোর্ডের সিদ্ধান্ত হলো, কেউ কেউ আসলো, কেউ কেউ আবার চলে গেল। এরপরে আমিন ভাই আমাদের মার্কেটিং প্ল্যান দেখাইলো। সেই প্ল্যানে ছিল হচ্ছে 5 লেভেল। এখন পরে আপনারা 4 লেভেল দেখছেন। তো তখন আমি ওনার 5 লেভেলটা নিয়ে উনি যখন খুব গর্ব করে বললো, আমি তখন চ্যালেঞ্জ করলাম যে 5 লেভেল দিলে কোম্পানি 13 সপ্তাহ পর এটা শেষ হয়ে যাবে, ফিনিশ, এর কোনো ইনকাম নাই, লস আছে। তখন আমার সাথে সাথে আমাদের আর এক ডাইরেক্টর নেপাল দা, সে বললো হ্যাঁ স্বপন রাইট, আমিও একমত। এরপর নজরুল সাহেব বললো যে ঠিক আছে আমিন ভাই, আপনার 13টা সপ্তাহ তো 13টা হিসাব করেন, ক্যালকুলেট। তখন তাৎক্ষণিকভাবে হিসাব করে দেখা গেল যে ঘটনা সত্য। তারপরে আর 5 লেভেল হলো না, লেভেল 4 হইলো। এরপর আমাদের আর এক ডাইরেক্টরের অফিসে তখন আমাদের ওই জিল্লু, সৈকত, সাখাওয়াত, ওরা 4 জন আমাদের সফটওয়্যারটা তৈরি করে দিল। এবং আমিন ভাই প্রথম দিক দিয়ে আমাদের কোনো এমপ্লয়ি ছিল না, উনি কিছু ডাটা এন্ট্রি করা ছিল। তো উনি একটা তথ্য দিছে কিছুদিন আগে, আমি শুনলাম উনি 26,000 ডাটা এন্ট্রি করছে। কথাটা সম্পূর্ণ ভুল। উনি 2-3 হাজার ডাটা এন্ট্রির পরে আমাদের শাওন নামে এক ভদ্রলোক ওখানে নিয়ে হয়েছে। ও শাওন আবার আমাদের সবাইকে মামা বলতো, আমিন ভাইকে মামা বলতো, আমাদেরকে মামা বলতো। সে শাওন তখন এই ডাটাগুলা বাকি এন্ট্রি করছে। ইভেন আরেকজন এন্ট্রি করছে, যেটা আপনারা সবসময় তার কাছ থেকে স্টেট জানতে পারবেন, সেটা হচ্ছে আমাদের ট্রেনার জাহাঙ্গীর, বর্তমান শেয়ার হোল্ডার জাহাঙ্গীর। সেও যখন চট্টগ্রামের ট্রেনে আসলো, সেও 15 দিন ছিল। 15 দিনই জাহাঙ্গীর দুপুরে আমার সাথে থাকতো আর রাত্রে ই করতো। হ্যাঁ, আমরা মাঝে মাঝে ওখানে সবাই আমরা রাত্রে ওই অফিসে কাজ করতাম, কারণ দিনে ওই অফিসটা ছিল আরেকজনের, তারা দিনে তাদের কাজ করতো, আমরা রাত্রে ওই এন্ট্রি করতো। তখন আমরা ওখানে থাকতাম। থাকার পর অনেক সময় আমাদের একটু বেশি রাত হয়ে যেত, কিন্তু আমাদের প্রথম যারা আমাদের এই বিজনেসের ক্ষেত্রে প্রচন্ড মানে সহযোগিতা এবং আমাদেরকে সাথে থেকে সাপোর্ট দিছে,
সেই ডিয়ারুমনির ভাই সুবীর এবং বিশ্বনাথ পোদ্দার, তিনজনই তখন আমাদের সাথে ছিল। তো উনরা যদি অনেক সময় রাত 11টা 10টায় বাসায় চলে যেত, তারপরে আমরা ওখান থেকে আর বাসায় যদি ওই ডাটা এন্ট্রি করতে করতে আমিন ভাই রাত 1টা 2টা হয়ে যেত, তখন উনি ওই দিন আর বাসায় যাইতো না। কেন? কারণ রাস্তায় যেহেতু দাসের সাথে আমরা গ্যাঞ্জাম করে চলে আসছি, দাস আমাদের বিরুদ্ধে লুক লাগাইছে আমাদেরকে মারার জন্য, ডেস্টিনি বন্ধ করার জন্য। এই জন্য আমরা ওই দিন রাত্রে আর বের হইতাম না, রাতে ওখানেই আমরা থাকতাম, সকালে আমরা আবার চলে আসতাম। তো এরপরে আমরা যখন ডেস্টিনি শুরু করলাম, ডেস্টিনি শুরুর পরে সেখানে যখন আমাদের প্রত্যেকে 1 লাখ টাকা করে দেওয়া হইলো, তখন আমি টাকা দিলাম। নজরুল সাহেব আমাকে বললো যে স্বপন তোমার কাছে টাকা আসেনি, থাকলে আমাকে একটু ধার দাও। আমি নজরুল সাহেবকে 2 লাখ টাকা দিলাম, এবং সেখানে ধারে থেকে নজরুল সাহেব তার ক্যাপিটালটা দিছে। এখানে আমি পরে আসতেছি এই বিষয়টা নিয়ে। তার পরবর্তীতে আমাদের বিজনেস চলতেছে, এবং 2003 সালে যায়, 2-3 শেষে ওই টাইমে যায়, তখন আমাদের 125 পয়েন্ট করা হলো। আমিন ভাই আবার বললো যে না, এই এত টাকাটা জয়েন করানো যাবে না, 125 পয়েন্টে হলে সব লোক জয়েন করতে পারবে। তো 125 পয়েন্টে তখন ওই এর মাঝখানে যেটা হয়েছে যে আমিন ভাই তখন তার কোনো ইনকাম ছিল না। আমার ডে ফার্স্টে থেকে, ডেস্টিনি যেদিন প্রথম দিন স্টেটমেন্ট বের হয় সেদিন থেকেই আমার আর হোসেন ভাইয়ের প্রত্যেক সপ্তাহে কমিশন আসতো, ফুল সাইকেল। আর তখন গোফরান ভাই আমাকে অনুরোধ করতো যে তুমি ওই করো না, এই টাকা নিও না, কমিশন গুলা নিও না, একসাথে 1 মাসে 1 সপ্তাহে একটা কমিশন নিবা, বাকিটা জমা হইতে থাক, কারণ কোম্পানি চালে এই নাই, খরচ নাই। অতএব আমিও দেখো যে টাকা দিচ্ছি, তখন আমি আর কমিশন নিতাম না, কমিশন গুলা জমা থাকতো, 3 সপ্তাহের কমিশন জমা থাকতো, 1 সপ্তাহটা নিয়ে চলতাম। ওই টাইমে আমিন ভাই বেশ কিছু লোকের কাছে লোন ছিল, এবং বিশেষ করে মহাখালী থেকে একটা দিদি আসতো, যে দিদি ওই আমিন ভাইয়ের কাছে কিছু টাকা হয়তো লোন দিছে, উনি প্রত্যেকদিন আসলে আইসি বসে থাকতো। তো তখন আস্তে আস্তে আমিন ভাই ওখান থেকে কিছু টাকা লোন নেওয়া শুরু করে দিদির বিদায় করলো। উনি নিজেও কিছু চলতেছিল, ভাবিরও পাঠাইতো, ভাবি তখন কানাডা থাকতো। তখন এইভাবে তখন আমাদের নজরুল সাহেব দেখলো, যারে আমিন সাহেব তো টাকা নিচ্ছে কোম্পানি থেকে, আমি কি করব? তখন উনি, যারা সিনিয়র আছেন এখানে, তাদের মনে আছেন, তাদের কাছে ছবিও থাকতে পারে, উনি বললো ঠিক আছে, আমার একটা জায়গা আছে, এটাকে ডেস্টিনি ইন্ডাস্ট্রিয়াল জোন করব, এখানে ডেভেলপমেন্ট করার জন্য 1,03,000 টাকা দরকার। আস্তে আস্তে উনি উনার জায়গাটা ডেভেলপমেন্ট করলো, 3 লাখ টাকা নিল, আমাদের সাথে একটা চুক্তি করলো। এরপর যখন ওই ডেভেলপমেন্ট করার শেষ, তখন উনি আইসা আস্তে করে ওইটা কাগজপত্র আমার উপরে রাগ করে কাগজপত্র ছিঁড়া, উনি কতক্ষণ পর ভাব দিলে ওনার প্রেশার হয়েছে, আল্লাহ উনি মারা গেছে। মানে উনার ওই দিনকার অ্যাটিটিউডটা আমার কাছে খুব কষ্টদায়ক, তবুও সৃষ্টিকর্তা ওনাকে ক্ষমা করুক, আমিও ক্ষমা করে দিছি। পরিশেষে 125 পয়েন্ট আসার পরে এই নজরুল সাহেব বলছিল যে এই বিজনেস যদি কোনোদিন রান করে, আমি আমার হাতের তালুতেও যদি লুম গজায়, তাও আমি বিশ্বাস করি না 125 পয়েন্টে চলে। কিন্তু চ্যালেঞ্জ করার পর উনি বের হয়ে গেল, এবং আমরা আমিন ভাইকে তখন ম্যানেজিং ডাইরেক্টর বানাইলাম। এবং ওখান থেকে তখন আমাদের আরেকটা কাজ যেটা হলো যে না, এইভাবে আপনারা সবাই ভালো ইনকাম করেন, আমিন ভাই সেন্টারে কোনো ইনকাম নাই, কারণ আমিন ভাইয়ের এক সাইড চলে আর এক সাইড চলে না। তখন আমরা হোসেন ভাই সহ, গোফরান ভাই সহ আমাদের সমস্ত সেন্টার গুলাকে ইউনাইটেড করলাম, আমরা এক হইলাম, যে আমরা এক হয়ে যে আমাদের বিজনেস যেন কারো কোনো সেন্টার না থাকে, কেউ কারো ডাউনলাইন না থাকে, সবাই যেন সবার ডাউনলাইন হয়। এই যে বিজনেসটা আমাদের 5 জন যখন আমরা এক হইলাম, এই যে আমাদের বিজনেসটা রান হলো, আমাদের কোম্পানি আস্তে আস্তে ভালোর দিকে গেল, এবং আস্তে আস্তে আমিন ভাইয়ের লোনও বাড়তে থাকলো। তো এক পর্যায়ে কোম্পানি যখন খুব খারাপ অবস্থা হয়েছিল 125 পয়েন্টের সময়, সেই সময় কিন্তু আমরা এই যে 12 জন ডাইরেক্টর থেকে পরবর্তীতে আমরা শেয়ার হোল্ডার নিই। আপনারা যারা শেয়ার হোল্ডার হয় তখন তারা কিন্তু ওই সময়ে হয়, কারণ তখন কোম্পানির ক্রাইসিস। তখন আমিন ভাই তার এই টাকা নিতে 39,73,000 টাকা নেওয়ার পরে, এই টাকা দিয়ে উনি ওনার 6 তলা বাড়ি 3 তলা কমপ্লিট করে ফেলায়, এবং ওনার পেইড আপ ক্যাপিটালটাও কোম্পানিতে তখনও দেওয়া হয় না, উল্টা কোম্পানি থেকে উনি নিচ্ছে। এবং ওনার যখন এই বাড়ি কমপ্লিট হয়, তখন এই বাড়ি তখন সবাই আমরা এই করলাম যে আপনি কোম্পানির ওই টাকা দেন, আমরা যে টাকা পাই। তখন উনি কোনো অবস্থাতে টাকা দিবার পারতেছে না, ওনার এই বাড়ি ব্যাংকের কাছে বন্ধক মর্গেজ রাইখা
তারপর কোম্পানিকে উনি টাকাটা ফেরত দেন। এখন এখানে আমি 2 দিন আগে শুনলাম উনার বাড়ি বন্ধক দিয়ে কোম্পানির টাকা আছে। না রে ভাই, পাওনা টাকা দিছেন আপনি, সত্য বলতে আপনার সমস্যাটা কি? সত্য তো সিনিয়র সবাই জানে, আপনি পাওনা টাকা ফেরত দিচ্ছেন। আমি আপনার কাছে টাকা পাই, আপনি সেই টাকা দিলেন, আপনি বাড়ি বন্ধক দিয়ে দিলেন না, গরু বেচে দিলেন না, হাঁস মুরগি বেচে দিলেন, এটা তো আমার দেখার বিষয় না। বিনিময়ে আমরা ওই কোম্পানির লোন করতে যে 2 লাখ টাকার মতো লাগছে সেটাও কোম্পানি দিছে। এবং এই যে ওনার এই 40 লক্ষ টাকা তখন উনি ওখান থেকে যে লোন নিছে, সেই লোনের টাকাটাও আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে ইন্টারেস্টটা দিছে, আসলটা না, আসলটা তো উনি দিবে, ইন্টারেস্টটা দিছে। এবং আমরা ভাবিকে তার বিনিময়ে আরো ওনাকে ভাবিকে ডাইরেক্টর বানাইছি এবং আমাদের সমান শেয়ারও দিছি। এই হচ্ছে ওই যে একটা কথা, মিথ্যা কথা সবসময় প্রচার হয়, ওনার বাড়ির লোন দিয়ে ডেস্টিনি কইছে। নো, আপনি কোম্পানির লোনের টাকা ফেরত দিচ্ছেন। তৃতীয়ত আসেন, আস্তে আস্তে আমাদের বিজনেস তখন ভালো হতে থাকে এবং 2007 সালে আমাদের টি প্ল্যান্টেশন যখন হয় তখনও আমাদের বিজনেস আস্তে আস্তে যখন ভালো হইতে থাকে এবং আমাদের পরিচালকদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়। আর আমিন ভাই তখন এ পর্যন্ত যত প্রোডাক্ট আছে 12 বছরে সমস্ত প্রোডাক্ট আমিন ভাই একা ইনপুট করছে। ওখানে কোনো আমি ডাইরেক্টর পার্সেস হিসেবেও কোনো ইনপুট করি নেই এবং বারবার বলা সত্ত্বেও যে ঠিক আছে গুফরান ভাইকে নিয়ে যান বা আমাকে নিয়ে যান, উনি কাউকে কোনোদিন ওই জায়গায় এন্ট্রি দেয়নি, উনি নিজে একা ইনপুট করছে। মাঝখানে যে জিনিসটা হচ্ছে সিএমডি মিএমডি আরো অনেক কিছু নিয়ে আসলো, খেতা কম্বল বালিশ, এগুলা তো আমাদের প্রচুর লস হইলো। এবং ডেস্টিনি ছাড়া আমাদের আর কোনো কোম্পানিতে কোনো জায়গায় কোনো প্রফিট হয় নাই, সবগুলা কোম্পানিতে আমাদের লস আছে যদি আপনি ফিজিক্যাল হিসাব করেন। কিন্তু যদি চোখ বন্ধ করে, যেমন আপনার মাল্টিপারপাসে কিছু প্রফিট দিছে, কিভাবে দিছে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সে দেখাইছে ওখানে যে আচ্ছা ওই যে নাইট অ্যাঙ্গেলের পিছনে গ্যারেজ পট্টিটার মধ্যে যদি এখানে বিল্ডিং করা হয় কত করে স্কোয়ার ফিট যাবে? 5,000। আচ্ছা পরের বছর এটা তাহলে ভ্যালু বাড়ছে 6,000 হয়েছে, তাহলে 1,000 টাকা করে প্রফিট ধরে প্রফিট দেন। ওটা কিন্তু অরিজিনালি কিন্তু ওখানে কোনো প্র্যাকটিক্যালি কিছুই হয়নি। তো এটা বাস্তবতা। এবং আস্তে আস্তে উনি প্রত্যেকটা জিনিস এবং আমাদের বিজনেস যখন ভালো হওয়া শুরু করলো এবং প্রচুর লোকজন ওনার চারপাশে ভিড়া শুরু করলো এবং সেই ভিড়ার কারণে উনাকে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ, যখনই বাংলাদেশের মানুষের একটাই হচ্ছে যে যখন যারা পাম্পট্টি দেয়, খুব পাম্পট্টি দিয়ে আকাশে উড়ায়। তো এই আকাশে উড়াইতে যায় উনি নিজেও আস্তে আস্তে আকাশে উঠতে শুরু করলো, মানুষকে আর মানুষ মনে করলো না, সরকারি কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার এদেরকে উনি আর কোনো কাউন্টই করলো না। ওনার কাছে মনে হচ্ছে যে সৃষ্টিকর্তা ওনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার দিছে, সেই পাওয়ারের বলে উনি উঠতেছিল। পরবর্তীতে কর্নেল শহীদ যখন ঢুকলো, কর্নেল শহীদ ঢুইকা যে প্রপার্টিটা আমাদের আজকে 78 কোটি টাকা নাও, সেই 78 কোটি টাকা যে প্রপার্টির মাধ্যমে আজকে আমরা এই এত ঘটনার প্রেক্ষাপট ঘটলো, সেই প্রপার্টিটা 3 বার ডেস্টিনি বোর্ডে ফেরত দিছে যে না এই জমির কাগজপত্র ভালো না, এই জমির কাগজপত্রের সাথে ক্লিয়ার না। সেই জমিটা কেনার জন্য উনি চাপ দিল না, আমরা যখন ডেস্টিনি গ্রুপ থেকে না করলাম তখন উনি নিজে এই মাল্টিপারপাসের মাধ্যমে তাদেরকে পেমেন্ট দেওয়া শুরু করলো। পেমেন্টের একটা নিয়ম আছে, আপনি যে কোনো প্রপার্টি কিনতে পারেন, হাইয়েস্ট সর্বোচ্চ 30% অ্যাডভান্স করতে পারেন, বাকি 70% যাবে হচ্ছে যখন রেজিস্ট্রি হবে তখন। কিন্তু এইখান থেকে টাকা নিতে 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 78 কোটি চলে গেছে, যে কাগজপত্র ঠিক নাই, কিচ্ছু নাই। এবং এই টাকা পরবর্তীতে যখন আমাদের নামে লেখালেখি হওয়া শুরু হলো পত্রিকায় লেখালেখির পরে যখন এইগুলা নিয়ে আমাদের পুরা করলো, তখন এই কর্নেল শহীদের অনুরোধেই এই তখন আমাদের বিপক্ষে এই কাজগুলা আরো বেশি হইতে থাকলো। কর্নেল শহীদ সেখানে ডুয়েল গেম খেলতে শুরু করলো, কিন্তু এমডি সাহেব আমাদের আমিন ভাই উনাকে 100% বিশ্বাস কইরা উনি যা বলতো, উনি যদি বলতো আজকে দুপুরবেলা 12টার সময় যদি বলতো যে এখন রাত 12টা, উনি বলতো হ্যাঁ রাত 12টা। আমাদের ধ্বংসের ওখান থেকে আস্তে আস্তে শুরু হইলো। এরপর মামলা হইলো, মামলা হওয়ার পরে যখন হয় তখন এখানে একটা বড় ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যখনই আমাদের বিরুদ্ধে লেখালেখি এবং মামলা টামলা আমাদের শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দুদক সবকিছু মিলে, তখন আমার নামে একটা রিউমার উঠানো হলো। রিউমারটা কি? যে আমার কাছে 600 কোটি টাকা আছে। কে বললো?
আমিন ভাইয়ের বন্ধু শফিক সাহেব, এই শফিক সাহেব এটাকে মার্কেটিং করা শুরু করলো। যেই শফিক সাহেব মার্কেটিং করা শুরু করলো, চারিদিকে ছড়াই গেল আমার কাছে 600 কোটি টাকা। আর আমি বলতেছি ডেস্টিনির জীবন ও ডেস্টিনি তো কোনোদিন একসাথে 600 কোটি টাকা হয়নি। হ্যাঁ, ডেস্টিনিতে ব্যবসা হয়েছে, জমি কিনছে, ব্যবসা হয়েছে, এইটা প্রোডাক্ট কিনছে, কিন্তু কোনোদিন ডেস্টিনির অ্যাকাউন্টও আপনার অ্যাকাউন্ট খুললে দেখতে পারবেন কোনোদিন 600 কোটি টাকা হয়নি। পরে এইটা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব প্রচুর প্রতিবাদ করছে হোসেন ভাই, এবং শফিক সাহেবের সাথে উনি খুব মানে মিসবিহেভও করছে। কিন্তু বললে কি উনি এই কথাটা শফিক সাহেব বলে এমডি সাহেব বলছে যে আমাদের ডাইরেক্টরদের মধ্যে একজনই মাত্র ধনী, ওর কাছে 600 কোটি টাকা আছে। এটা আবার চেয়ারম্যান সাহেব শফিক সাহেব বলছে, যে এমডি সাহেব বললে আমি অবিশ্বাস করবো কেন। পরবর্তীতে যখন লেখালেখি শুরু হয়ে গেল, আমাদের নামে মামলা হইলো। মামলা হওয়ার পরে আমরা প্রথমে জামিন নিলাম। সেই জামিনের সময় তার 3 মাস আগে আমাদের অ্যাকাউন্টস বন্ধ হয়ে গেল সবার একদিন। এবং অ্যাকাউন্টস বন্ধ যেদিন হয় তার আগে একটু মানে জানুয়ারি মাসে আমি, গোফরান ভাই, সাইদ ভাই, 3 জনের কাছ থেকে এমডি সাহেব আমাদের 3 জনের কাছ থেকে 3 কোটি টাকা ধার নিল। উনি ওর কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে উনি একটা প্রপার্টি কিনল। এবং মার্চ মাসে যখন যেদিনকে আমাদের এই অ্যাকাউন্টস বন্ধ হয়, ঠিক তার আগের দিন সন্ধ্যাবেলা উনি আমাকে ডাইকা ওনার ওই 1 কোটি টাকা ফেরতের চেকটা দিল। সেই চেকটা পরের দিন জমা দিছি ব্যাংকে, আর ওই দুপুরে, আর তার আগেই ব্যাংক বন্ধ হয়ে গেছে। উনি বলে আমার ব্যাংকের টাকা নাই, আমার ব্যাংকে 6.5 কোটি টাকা আছে। 6.5 কোটি টাকা আছে এখন স্টিল। তো উনার ব্যাংকে তো টাকা নাই, উনার ব্যাংকে টাকা থাকবে কেমনি? কারণ উনার কাছে যদি 2 লাখ টাকা থাকে, উনি 5 লাখ টাকার একটা বাজেট করে উনি একটা প্রপার্টি কিনে আর 3 লাখ টাকা মানুষের কাছে ধার করে, পরবর্তীতে ওই টাকাগুলো আবার শোধ করে দেয়, আবার যখন জমা হয় আবার। তো এই কারণে উনার অ্যাকাউন্টে থাকে না। এমডি সাহেব আর চেয়ারম্যান সাহেব সবসময় বেতন অ্যাডভান্স নিয়ে চলতো। উনরা মাসের 30 তারিখের পরে যায় বেতন নিব, পরের মাসে উনরা ওই মাসের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখে উনরা বেতন নিত। উনাদের এই কারণে তো ওনাদের ওই অ্যাকাউন্টসে তো আপনার চেকও ঢুকতো না, ওনাদের অ্যাকাউন্টসে ঢুকতো ক্যাশ। মানে ওনারা ক্যাশ আইওইউ ভাউচার সাইন করে টাকা নিয়ে পরে অ্যাডজাস্টমেন্ট করতো। এখন তো এই যে একটা দাহা মিথ্যা কথা বলা হইলো যে আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমি সব টাকা পয়সা নিয়ে গেছি। এটা অ্যাকাউন্টস এর বিষয়টা আমি শুধু ক্লিয়ার করলাম। 6.5 কোটি টাকা এখনো আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই কথাটা যখন হয়ে গেছে, তখন এর মধ্যে আমাদের নামে মামলা হলো। এবং মামলার জন্য তখন আশরাফ ভাই, মনির ভাই এরা বললো যে মামলা চালানোর জন্য তো উকিলের টাকা দেওয়া লাগবে, তাহলে এক কাজ করেন সবাই 5 লাখ টাকা করে দেন। আমরা সবাই 5 লাখ টাকা করে দিলাম। শুধু 2 জন দেয় নাই, এটা হচ্ছে এমডি আমিন ভাই এবং দিবা, ফারহাদিবা, এই 2 জন তারা ওই টাকাটা দেয় নাই। বাকিটা আমরা 5 লাখ টাকা করে দিলাম, উকিলের খরচ টর্চ কইরা জামিন হইলো। 1 মাস পরে আমাদের জামিন ক্যান্সেল হয়ে গেল। আমরা লাস্ট সবার সাথে আমাদের সবার দেখা হইলো। আমরা বগুড়া একটা প্রোগ্রাম করলাম। সেই প্রোগ্রামে শেষ করে আসার পরে রাত্রে খবর পাইলাম যে আমাদের জামিন ক্যান্সেল হয়ে যাবে। আজকে রাতে থেকে আমাদেরকে সিআইডি এবং পুলিশ আমাদের কাছ থেকে রাতে থেকে ধরবে। যে যেখানে আছো, যার মতো এসছো, সে ওইভাবে যার যার সেফ সাইটে সে চলে যাও। এই নিউজ পাওয়ার পর আমরা যার যার সেফ সাইটে চলে গেলাম। মোবাইল টোবাইল যা আছে সব মানে এক জায়গায় রাখে আমরা অন্য আর একটা সিম কিনে আমি সেই মোবাইল নিয়ে চলে গেলাম। এখন আর ওই নতুন কারো আমার কাছ থেকে আমার ফ্যামিলি মোবাইল রাইখে দিল যে না, এই মোবাইল চালাইলে তোমাকে টেস্ট করতে পারে, এই মোবাইল দেওয়া যাবে না। এরপরের দিন আমরা মানে বেশ 10-12 দিন গেল, তারপরে দেখলাম যে একদিন হঠাৎ করে যে আমাদের টেলিভিশন দেখাচ্ছে প্রেসিডেন্ট হারুন সাহেব যা উনি আদালতে গেছে। কিছুক্ষণ পর দেখলাম এমডি সাহেব গেছে, তার কিছুক্ষণ পরে চেয়ারম্যান আমাকে আবার ফোন দিছিল। চেয়ারম্যান বলতেছে যে স্বপন, আমি এমডি প্রেসিডেন্ট যাচ্ছে, যাচ্ছে, এমডি সাহেব যাচ্ছে, আমি যদি না যাই এটা খারাপ দেখা যায়, আমি কোম্পানির চেয়ারম্যান। তা আমি বললাম যে ভাই, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, যদি আমরা ভিতরে ঢুকে যাই তাইলে হয়তো আমরা করতে পারবো না, কোম্পানির জন্য লড়তে পারবো না। যদি যাইতেই হয় 2 একদিন পরে যান, দেখেন। কয় বলে না না, আমি যাচ্ছি স্বপন, চিন্তা করো না। তো ঠিক আছে, এরপরে চেয়ারম্যানও গেল। এরপরই হলো তার 3 দিন পরে আমার এক বড় ভাই আছে যিনি আমার গার্জিয়ান। আমার সেই বড় ভাই হচ্ছে ব্যারিস্টার তাপসের ক্লাসমেট, তারা একসাথে লেখাপড়া করছে। তো সে ধানমন্ডি থাকে, তার ধানমন্ডি বাড়ি, তার জন্ম ধানমন্ডি, কিন্তু সে গ্রাম সম্পর্কে আমার ভাই এবং আমার সাথে তার খুব আন্তরিক সম্পর্ক।
সে আমাকে খুঁজে বাইর করছে, খুঁজে বাইর করার পর সে আমাকে বলছে যে এক কাজ কর, তোর জামিনের বিষয়টাকে আমি দেখবো। আমি বললাম জি দেখেন। সে ব্যারিস্টার তাপসের কাছে যায়, বললো যে তাপস দোস্ত, আমি তোমার বাংলা ইংরেজি আরবি উর্দু বুঝি না, আমার ভাইয়ের জামিন করাইতে হবে, আমার ভাই এখানে সে জিজ্ঞেস করছে কেমন ভাই? কয় আমার আপন ভাই। বলে আচ্ছা, বলে তাহলে কর, ঠিক আছে, আমি তোমাকে আজকে না কালকে জানাবো। তো কালকে পরের দিন, কালকে কেন? কয় যে আমি কাল সকালে ফুপুর কাছে যাব, ফুপু যদি বলে তাহলে আমি ডেস্টিনি মামলা নিব, ফুপু যদি না বলে আমি ডেস্টিনি মামলা নিব না। পরের দিন আসলো, পরের দিন আইসা আমার ভাই বললো যে না, ফুপু না করছে ডেস্টিনি মামলা নিতে, এখন তাপস তোকে বলছে সেফ সাইটে থাকতে, পরবর্তীতে যখন সুযোগ হবে তখন আমরা তোর বিষয়টা দেখব, এবং বিষয়টা তুই একটু ধৈর্য ধর। এরপরে এর মাঝখানে প্রতিদিন রাতে পুলিশের মাইকু এবং আরো 2টা মাইকু যায় আমার বাসায়, আমার গ্রামের বাড়ি, আমার ঢাকা শহরে তন্ন তন্ন করে ফেলতেছে। এখান থেকে এমডি সাহেব এবং চেয়ারম্যান সাহেবের রিমান্ড চলতেছে। এরা তো মানে পুরা, ওই কারণ কি, এদের একটা গ্রুপের কাছে খবর আছে 600 কোটি, এরা যদি কিডন্যাপ করতে পারি তাহলে এখান থেকে ভালো অ্যামাউন্ট নিতে পারুম। সরকারি একটা লেভেলের কাছে চলে গেছে যে এই একমাত্র ডেস্টিনির টাকাওয়ালা হচ্ছে এই সফল, তার কাছে 600 কোটি। এই 600 কোটির যন্ত্রণায় আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি কে অতিষ্ঠ করে ফেলছে, মানে প্রশাসন প্লাস হচ্ছে আরো 2টা মাইকু গেত। তার কিছুদিন পরেই হঠাৎ করে আমার মেয়ের টিচার ফোন দিল যে আর দয়া করে মেয়েকে স্কুলে পাঠায় না। কেন? যে আমার কাছে সিকিউরিটি গার্ড আইছিল। তো সিকিউরিটি গার্ড হচ্ছে র্যাব ফরের সিকিউরিটি গার্ড, সে 2002 সালে আমার ট্রেনিং করছে, সে ডিস্ট্রিবিউটার। তার ওখানে 2টা মাইকু এবং 11 জন লোক যাইয়া সেখানে আমার মেয়ে এবং গোফ্রান ভাই মেয়ের কথা জিজ্ঞেস করছে যে ওরা আসছে কিনা। বলছে না স্যাররা তো, ওনাদের সাথে যখন লেখালেখি হয়েছে তারপর থেকে ওনারা আসে না। তো তারপরে দেখেন, এরপরে আমার গ্রামের বাড়িতে চলে গেছে এই দুদকের লোকজন, যাই বলছে তারা ওখানে 3টা ডকুমেন্ট দেখাইছে আমার বাপকে। আমার বাপ বৃদ্ধ মানুষ, বলছে যে শুধু স্বপন আত্মসমর্পণ করে এই 3টা ডকুমেন্টে খালি স্বীকার করবে, আমরা ওরে রিমাইন্ডে কোনো শাস্তি দিব না, এবং ওর আমরা জামিনের বিষয়ে আমরা সহযোগিতা করব। আঙ্কেল শুধু ওরে এটা বলেন। কোন 3টা ডকুমেন্ট আমার বাপ জানে না, বাট 3টা ডকুমেন্ট তারা দেখাইছে। এখন তারপর আমার মা আমাকে ফোন দিছে যে বাবা, এক সময় তো আপনারা জানেন গ্রাম বাংলায় মানুষ নাটক করে অনেকটা বাস্তবের মতো করে এবং সবাই বকাবকিও করে। এক সময় বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল, কোথাও কেউ নাই নাটকে, সেখানে বদি যায় বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। আপনারা এই নাটকটা হয়তো যারা সিনিয়র হুমায়ুন আহমেদের তারা হয়তো মনে আছে, এবং ঢাকা শহর সব জায়গায় পোস্টার হইতো বাকের ভাইয়ের ফাঁসি বন্ধ করতে হবে, আন্দোলন হইতো। তো তখন আমার মা বলছে যে তুমি জীবনে কোনোদিন ওই বদির মতো হইও না, দরকার হলে বাবা তুমি দেশ ছাড়ো, তোমার জীবন নিয়ে তুমি বাঁচাও, তবু তুমি কোনোদিন আমিন হোসেনের বিপক্ষে দাঁড়ায়ও না। তা আমি বলছি না মা, আমি দাঁড়াবো না। তারপরে কিন্তু তারা যে অত্যাচার আমাদের বাসায় যায় প্রতিদিন রাতে, তারা জানতো যে আমি সেখানে নাই। আমার মা বাপ, বৃদ্ধ মা বাপকে রাত্রে উঠায় রাত 3টার সময় তারা প্রত্যেকদিন যায় বাড়ি ঘরে তন্ন তন্ন করতো। কেন? শুধুমাত্র বিরক্ত করার জন্য। এরপর থ্রেট দিত, দরকার হলে আপনার বাপাকে বলতো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো যদি আপনার ছেলের খবর না দেন। কারণ একটাই, ওই 600 কোটি। তো এই ছিল তখন নারা পালাইয়া কোনো উপায় ছিল না আমাদের, আমার ছিল না। আমি যখন পালাই যাই, তারপর আমি প্রায় 2 মাস 2.5 মাস অপেক্ষা করি। এখানে আমিন ভাই ঘোষণা দিছে যে ওদেরকে বলো আত্মসমর্পণ করতে, তা না হইলে ওরা কিন্তু মানে যে জিনিসটা মামলা আমাদের নিষ্পত্তি হবে না। কিন্তু এখান আমিন ভাই বলে আত্মসমর্পণ করে নিষ্পত্তি করতে, আর ওখান তারা বলে যে তুমি যাই শুধু এই 3টা ডকুমেন্টে স্বীকার করবে। কেন? কারণ তুমি ডাইরেক্টর পারচেস, তুমি জানো যে কোথায় মানে কোন ঘটনা কোথায় ঘটছে। তারা সেই কারণে তারা আমার প্রতি হচ্ছে ক্ষিপ্তটা খুব বেশি ছিল। এবং আপনারা জানেন আমার নিকুঞ্জের বাড়ি এখনো, যেখানে আমিন ভাই বলছে যে আমি সব সম্পত্তি বিক্রি করে এসেছি, আমার নিকুঞ্জের বাড়ি 11 নম্বর রোড 2-B প্লট নাম্বার, লুটাস কামাল বিল্ডিং এর জাস্ট পিছনে একটা আম গাছ আছে, ওখানে আমার বাড়িতে একমাত্র আম গাছ আছে, মেন কর্নার প্লট। এখন যায় দেখবেন সেখানে হচ্ছে নিকুঞ্জ থানা লেখা আছে, পুলিশ সেখানে থাকে, থানা বানাইছে। এতদিন আওয়ামী লীগ এবং পুলিশ জয়েন্টলি তারা ভাড়া দেয়া খাইতো, এবং ওই বাড়িটা তাদের দখলে আছে। উত্তরার বাড়িটা
এই বাড়িটা, উত্তরের বাড়িটা আমাদের মনির ভাই, বিশ্বজিৎ, সুবীর সবাই চিনে। তারাও ওই বাড়িতে, সেই বাড়িটার মধ্যে এখন 47 জন ভ্রাম্যমাণ পুলিশ থাকে যারা রাস্তাঘাটে ঘুরে, তারা আজকে 12 বছর যাবত। অন্যান্য সম্পত্তি গুলার মধ্যে সমস্ত সাইনবোর্ড টানানো, ইভেন আমার বাপের যে সম্পত্তি সেখানে যায় পুলিশ সাইনবোর্ড টানা রাখছে। পরবর্তীতে গ্রামবাসীরা যায় সেটা থামাইছে যে না, এটা তোর দাদার সম্পত্তি, এখানে কয় না, সে তো পরবর্তীতে ভাগ পাবে, ওর বাপ মরলে ভাগ পাবে, ওর বাপ যদি এখন অন্য কাউকে লিখে দেওয়া যায় কোনো ভাগ পাবে না, আপনি সাইনবোর্ড ওঠান। মানে এইরকম টর্চারিং গুলা শুধু আমার ক্ষেত্রে হয়েছে কেন? কারণ ওই 600 কোটি একটা ভুল ইনফরমেশন। এখন আমার কথা হচ্ছে যে আমি তো ভাই ডুয়েল সিটিজেনশিপ ছিলাম না। আমি যদি ডেস্টিনির আগে আমার অন্য কোনো, মানে 2012 সালে আমার কোনো দেশে ভিসাও ছিল না, তাহলে ডুয়েল সিটিজেনশিপ কারা ছিল? আজকে দেখেন যারা এখানে সৌদি আরব থাকেন, কাতার থাকেন, কুয়েত থাকেন, তারা কিন্তু বাংলাদেশে টাকা পাঠান কেন? আপনার স্ত্রী সন্তান যেন ভালোভাবে চলতে পারে। সেই টাকায় থেকে তারা চলে কিছু টাকা খরচ বাঁচায়, সেই টাকাতে তারা প্রপার্টি কিনে। আর যাদের তাহলে ওখানে ছিল কার? ডুয়েল সিটিজেনশিপ ছিল এমডির ওয়াইফ কানাডা থাকতো, তার বাচ্চা কানাডা থাকতো, সে বাংলাদেশ থেকে টাকা পাঠাতো। আমার তো ওখানে কোনো অ্যাকাউন্ট ছিল না, অন্য কোনো দেশে অ্যাকাউন্ট ছিল না, আমার তো টাকা পাঠানোর কোনো স্কোপই নেই। আবার এমডি সাহেবের একজন ভালো বন্ধু আছে, সেই বন্ধু সেখানে ইন্স্যুরেন্সে চাকরি করে, আমি তার নামটা নাই বললাম। সে প্রত্যেক মাসে আমাদের যখন ব্যবসা ভালো হতো 2 মাস 3 মাস পর পর আসতো, তার মাধ্যমেও কিন্তু ওখানে মেবি কিছু হতে পারে, কারণ এত বিশ্বস্ত ভালো বন্ধু যেহেতু। তো সেখানে তার স্কোপ আছে, তার ওখানে অ্যাকাউন্ট আছে, তার ফ্যামিলি থাকে, সে ওই দেশের সিটিজেনশিপ, তার ওখানে অনেক কিছু করার স্কোপ আছে। আমার তো 2012-র আগে অন্য দেশের ভিসাও ছিল না, আমি সিটিজেনশিপ ছিল না, আমার কোনো দেশে অ্যাকাউন্টও ছিল না। এখন আপনাদের কাছে প্রশ্নটা ছাইড়ে দিলাম, তাহলে টাকা পাঠানোর কার কথা? বিদেশের টাকা পাঠানো আমার কথা? কার কথা? আপনারা চিন্তা করেন, আপনারা উত্তর বের করেন, আমার এখানে কোনো উত্তর নাই। তৃতীয়ত হচ্ছে, আমরা ইন্ডিয়া যাওয়ার পরে পরবর্তীতে আমরা 3 জনে 1 কোটি টাকা পাঠাইছি। প্রথমে 50 লাখ পাঠাইছি, যখন শিওর শর্ট হয়েছে যে হ্যাঁ এমডি সাহেবের এবং চেয়ারম্যান সাহেবের জামিন হবে, তখন আমরা 50 লাখ টাকা পাঠাইছি। পরবর্তীতে যখন 2013 সালে যখন লাইসেন্স করার জন্য আমরা আরো 60 লাখ টাকা পাঠাইছি। কেন? কারণ কি এর মধ্যে 10 লাখ টাকা নেপাল দা তো ব্যয় দিছে, এরা দুজন 5-5-10 লাখ দিছে, আর বাকি 1 কোটি আমরা 3 জনে দিছি। তো কেন এই টাকাটা তখন কি করছে মিজান এই টাকাটা আমরা পরবর্তীতে শুনছি যে এটা যে জায়গায় দেওয়ার কথা ছিল সেই খরচ করে নাই, সে নাকি কোনো জায়গায় তার গ্রামের বাড়িতে আম বাগান না কাঁঠাল বাগান করছে। তা আল্লাহ ভালো জানে, যেহেতু উপস্থিত নাই শোনা কথা, আল্লাহ ভালো জানে, আমি জানি না, তবে আমি এটা শুনছি। এখন এর মাঝখানে আমার ভাই আমাকে হঠাৎ করে, যে ভাই বড় ভাই ধানমন্ডি থাকে, সেই বড় ভাই আমাকে বললো তুই কোথায়? তা আমি বললাম ইন্ডিয়া। আমি আসতেছি, থাক। তো এরপর সে ইন্ডিয়া গেল, আমার সাথে দেখা করে সে আমাকে একটা ডকুমেন্ট দিল। ডকুমেন্টটা কি? যে দেখ, তোদের ডিসেম্বরের 27 তারিখে যে তখন এমডি চেয়ারম্যানের জন্য জামিন চায় নাই, তারা বলছে যে তাদের নিরাপত্তার কারণে এখন জামিন লাগবে না। এই ডকুমেন্টের পরে আর আওয়ামী লীগ তোদের যেভাবে ধরছে, আওয়ামী লীগ যদি 2041 সাল পর্যন্ত থাকে, 2041 সাল পর্যন্ত এদের জামিন হবে না। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি ইন্ডিয়া দেশে ঢুকবি না বাইরে থাকবি? তুই বাইরে যা, সৃষ্টিকর্তা যদি কোনোদিন রহমত করে ইনশাল্লাহ তুই আসতে পারবি, কারণ তাহলে তোর ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। তুই বাইরে থাকলে তখন, এবং ব্যারিস্টার সাহেব তোকে বলছে তুই বাইরে থাকলে কোম্পানি চালাইতে পারবি, হেল্প করতে পারবি, যুদ্ধ করতে পারবি, কিন্তু ভিতরে ঢুকে গেলে আর পারবি না। অতএব ব্যারিস্টার সাহেব যেহেতু বলছে তুই বাইরে থাক। তখন আমি ওখান থেকে মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাওয়ার পরও সেখানেও আপনারা জানেন যে আমাদের 45,000 প্রায় ডিস্ট্রিবিউটার, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, অনেক সময় অনেক ঝামেলার মধ্যেও পড়ছি, কারণ এই 600 কোটি টাকার খবর মালয়েশিয়াও আছে। ওখানে বেশ কিছু ঝামেলা যখন ইনডাইরেক্টলি পড়লাম, আমার সেখানে পার্টনার একজন ভালো ছিল, বন্ধু ছিল, তখন সে আমার ওই যে তার কোম্পানিতে আমাকে একজন পার্টনার বানাইয়া তারপর আমাকে ভিসা করে দিছিল। তো ওই ভিসা নিয়ে আমি ওখানে থাকতাম, কিন্তু দীর্ঘদিন পর দেখি ভিসা ঝামেলা আর হয় না। কিছুদিন পর পরে আমি ওখানে প্রায় 2 বছর অবৈধ হয়ে গেলাম। আমি 2 বছর অবৈধ। আমার ওয়াইফ তখন হচ্ছে মেয়ে ভর্তি করে, আমার মেয়ে
স্টুডেন্ট ভিসা আর ওয়াইফ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভিসা থাকে। মালয়েশিয়া থেকে আমরা কোম্পানিকে চালানোর জন্য বিভিন্ন ভাবে আমিন ভাইয়ের কাছে, হোসেন ভাইয়ের কাছে আমরা লোক পাঠাই। তোমরা একটাই শব্দ বলে, কি শব্দটা হচ্ছে যে না আমার আগে জামিন হবে, আমি বের হয়ে কোম্পানি চালু করব, তার আগে কোম্পানি চালু হবে না। এর মধ্যে গুফরান ভাই অনেক কথা বলে গেছে, যে কারণে আমি একই কথা দ্বিতীয়বার রিপিট করতে চাই না। এরপরে আস্তে আস্তে 2018 সাল যখন আসলো, এর মধ্যে আমরা বাংলাদেশ থেকে 3টা টিম নিয়েছিলাম মাঝখানে শুধুমাত্র জামিনের জন্য। আমিন ভাই, হোসেন ভাই জামিন হলে আমাদের হবে তাদের জামিনের জন্য এবং কোম্পানিকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য। এবং কোম্পানির কে সেভ করার জন্য আমরা পরবর্তীতে 18 সালে তখন আমাদেরকে বলা হলো যে যখন আমরা শুনলাম D2 কে অ্যাসোসিয়েট হয়েছে, তাহলে কি করতে হবে? এখন কোনো উপায় নাই, তাহলে কোম্পানিকে এখন সেভ করতে হবে। D2 কে অ্যাসোসিয়েটের পুরা কি করবে, ভবিষ্যতে কি হবে এভরিথিং আমাদেরকে ইনফর্ম করা হইলো। D2 কে অ্যাসোসিয়েটের একজন সদস্য সে যখন ইনফর্ম করলো, তখন আমরা আবার চিন্তা করলাম কোম্পানিকে বাঁচাইতে হবে। এবং দেশে কিছু ডিস্ট্রিবিউটর যারা আজকে আলিশ টাওয়ারে বসে, তারা খাইয়া না খাইয়া ওখানে বৈশা থাইকা ওই ডেস্টিনিকে চালানোর জন্য তারা চেষ্টা করছে। তারাও আমাদের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ শুরু করলো, কেউ ফেসবুকে, কেউ ডাইরেক্ট ফোনে, কেউ মাধ্যম দিয়া যোগাযোগ করে যে কোনো উপায়ে এখন কোম্পানিটা ডেস্টিনিকে আপনারা বাঁচান। আমরা ডেস্টিনি AGM করলাম, পরে একটু গোফরান ভাই বলে গেছে, আমি আর এটাকে রিপিট করলাম না। তখনও আমরা 3 জন মিলে বেশ কিছুদিন এই অফিসের খরচ, বিভিন্ন খরচ আমরা কন্টিনিউ করলাম। এবং কন্টিনিউ করে এটা কি তখনও তারপরে হচ্ছে এই যে 2024 আসলো, 24 আইসা যখন হলো, তখন আমরা আরো সক্রিয় হইলাম। আমরা মিটিং করা শুরু করলাম, কোম্পানিটাকে কিভাবে আরো রান করা যায়। আশরাফ ভাইকে এসে বললাম যে আপনি আমাদের সাথে থাকেন, তাইকে কোম্পানিটাকে যে কোনো উপায়ে রান করেন, কারণ আমাদের এখন কোম্পানিটাকে যদি আমরা হাল না ধরতাম। এবং এই যে আমরা যখন ভোট করলাম, সেই ভোটের বিরুদ্ধে কে মামলা করলো আপনারা খবর নেন, কোন ডাইরেক্টরে মামলা করলো, সেই ডাইরেক্টররা এখন আবার বড় বড় কথা বলে কেমনি। এরপর যখন এই যে 173-22 যে আসলো, আপনাদের কি মনে হয় যে 173-22 পিছনে কোনো বাইরে যারা আছে তাদের কোনো ভিতরগত হাত নাই? কারণ সব কথা তো আমি এখানে বলতে পারবো না। এটা তো আমি সাউন্ড করে, আমার কাছে টোটালি 58টা পয়েন্ট আছে, আজকে আমি 6টা পয়েন্ট নিয়ে কথা বলতেছি, বাকি 30টা পয়েন্ট আছে যেটা আমি বলতে পারবো না এখন। হ্যাঁ, যেদিন আমার ডেস্টিনি মুক্ত হবে, জামিন হবে, আমি সেদিন বলতে পারবো। যদি তার আগে বলি ডেস্টিনির সমস্যা হবে, তা আমি তো চাই না আমার কোম্পানির সমস্যা হোক, এই কারণে আমি এটা বলতে পারবো না। সো এরপরে কাহিনী তো আপনারা জানেন। জানার পরে মাঝখানে দেখেন কি হলো। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা অপেক্ষা রইলাম যে MD চেয়ারম্যান বের হলে কোম্পানিটা চালু হবে। কিন্তু এখন উনরা বের হওয়ার সাথে সাথেই উনরা এক একজনে এক এক রকম কথা বলা শুরু করলো। বের হয়েই বলল, প্রথমে কথার সাথে একটার সাথে দেখেন আর একটা মিল নাই কোথাও। প্রথমে বললো যে আমি যখনই জেলে ছিলাম, একটা বক্তৃতা আমি শুনলাম, আমি যখন জেলে ছিলাম সমস্ত আইনের বই আমি শেষ করে পড়ছি। আমি যদি এখন আইন পরীক্ষা দেই তাহলে আমি পাস করব, ভালো রেজাল্ট করব। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে আছি সবাই এখন আইন নিয়ে একটু ঘোটাঘুটি করি। তো উনিও হয়তো পড়ছে, কিন্তু উনি যেদিন বেরোলো সেদিনই বললো আমি মার্চ থেকে টাকা দিব। কেন? উনি জানতো না যে অ্যাকাউন্টস বন্ধ, আদালত থেকে যতদিন পর্যন্ত এই সর্বোচ্চ রায় হোক, আর এই আদালত থেকে সর্বোচ্চ রায় হোক, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ, এখান থেকে যখনই এই কোম্পানির সমস্ত সিদ্ধান্তের পরে আদালতে আর কোনো শেষ রায় থাকবে না, তার আগ পর্যন্ত আমাদের এই একটা প্রপার্টিও আমরা ছাড়াইতে পারবো না, আমরা পাবলিকের টাকা দিতে পারবো না। তাহলে ভাই কেন বলবো যে আমি মার্চ থেকে টাকা দিব? এখন বলতেছেন আমি MD আর CEO হওয়ার পরে, আমি যদি আমাকে MD আর CEO দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি টাকা দিব, মানে আমি 1 মাস পর থেকে টাকা দিতে পারবো। তো আপনি MD আর CEO হওয়ার পরে আল্লাহ যদি আপনাকে MD CEO বানায়ও, এরপর তো কইবেন যে এই যে ডিসেম্বরে বা এই জুন মাসে হচ্ছে নির্বাচন হবে, আমার পার্টি যদি নির্বাচনে মানে জয়লাভ করে, আমি যদি প্রধানমন্ত্রী হই, তখন টাকা দিতে পারবো। MD আর CEO হইলে আপনি কেমনে টাকা দিবেন যদি আপনার মামলার নিষ্পত্তি না হয়? তো মামলা নিষ্পত্তি না হওয়ার আগে
কোনো গ্রাহকের টাকা দেওয়া সম্ভব না। এতে গ্রাহক, আপনারা আমার প্রতি রাগ হতে পারেন, আপনারা মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছু দেওয়া সম্ভব হবে না। আর একটা যে বিষয় হচ্ছে যে আপনারা দেখছেন কিছুদিন আগে একটা কমিটি হলো, কমিটি কারা? মাল্টিপারপাসে কমিটিতে কারা আছে? যারা আছে তারাই কিন্তু আবার ওই বাংলাদেশ আম জনতা পার্টির লোকজন একই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারাও এক হয় তাহলে এই যে মার্কেটে একটা কথা আছে, কেন মার্কেটে সবাই কেন বলে যে এটা ডেস্টিনির আম জনতা পার্টি? কারণ একটা কারণে বলে যে এই লোকগুলা এখানে দেখে, এই লোকগুলা ওখানেও দেখে। তাই আমি বর্তমান বোর্ডের কাছে অনুরোধ করব, দয়া করে যারা আম জনতা দুই জায়গায় আছে, প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, এটা তার সাংবিধানিক অধিকার এবং সে এটা করতেই পারে। আমিও একটা দলকে সাপোর্ট করি, কিন্তু তার মানে এই না যে যে জিনিসটা হচ্ছে যে আমি ওখানেও থাকবো এখানেও থাইকে দুর্নাম করা দরকার নেই। আপনারা তাদেরকে অ্যাটলিস্ট কোনো কমিটিতে আপনারা রাখেন না, যারা আম জনতা পার্টিতেও আছে, ডেস্টিনির যে কোনো পর্যায়ের লোক আছে, তাদেরকে কোনো কমিটিতে রাখেন না, তাহলে এটা ডেস্টিনির জন্য দুর্নাম হবে। ডেস্টিনি হচ্ছে সবার, এখানে ধর্ম, বর্ণ এবং জাতি সব শেষে এখানে সমস্ত দলের লোকেরা, সমস্ত ধর্মের লোকেরা এখানে এসে ব্যবসা করবে। এটা কোনো পার্টির কোনো মানে না। যদিও আমিন ভাই বলছে, কিন্তু তারপরও মানুষের মুখে, সংবাদপত্রে, সব জায়গাতে মানে এটা ডেস্টিনির পার্টি। সো দয়া করে ডেস্টিনির নামটা যেন না আসে, এই কারণে ওই দুই জায়গাতে যারা ডুয়েল গেম খেলতে চাবে তাদের ওই ডুয়েল গেমে আপনারা রাখেন না। যে কোনো একটা করুক, সে ওইটা করুক, অসুবিধা নেই, সে ডিস্ট্রিবিউশন থাকবে, কিন্তু কোনো কার্যকারী পরিষদের কমিটিতে দয়া করে তাদের রাখেন না, তা না হলে এই সমালোচনা থেকে বের হতে পারবেন না। এবার আসেন হচ্ছে, আমি প্রথমত বিশ্বনাথ 2 দিন আগে আমাকে নিয়ে খুব বাজে বাজে কিছু কথা বলছে। আমি বিশ্বনাথের প্রতি, মনির ভাইয়ের প্রতি, সুবীরের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা যখন ব্যবসা শুরু করি তারা আমাদেরকে, তাদের জীবন বাজি রেখে তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের পাশে ছিল, সেজন্য। আর বিশ্ব তো এই 2 দিন আগেও, আজকে এখন বিশ্ব এই ধরনের কথা কেন বলতেছে? আমার মনে হয় বিশ্বনাথ পোদ্দার হয়তো চিন্তা করতেছে যে উনি যে এতদিন আমিন ভাইয়ের হসপিটালে রুমের মধ্যে কে ঢুকতো কে বের হইতো, আমিন ভাই কোন কোন বিকাশ অ্যাকাউন্টে টাকা তুলতো, এইগুলা যে উনি যে আমাদেরকে সব জানাইতো, এটা মনে হয় উনি বুঝতে পারছে যে আমিন ভাই কোনো কারণে ওনাকে করতেছে, চিন্তা করতেছে, বিশ্বর সন্দেহ করতেছে। এই কারণে মনে হয় উনি নিজে বাঁচার জন্য একটা কিছু দাহা মিথ্যা কথা বললো। এই বিশ্বনাথের তো আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি যে প্রোটোকল অফিসার, এই প্রোটোকল অফিসার কেমনে আসলো? নজরুল সাহেবকে যখন সবার কাউকে ম্যানেজার বানাচ্ছি করছে, উনি যা বলতেছে আমি কি স্যার? তো নজরুল সাহেব দুষ্টামি করে বললো কি তুমি হলো প্রোটোকল ম্যানেজার। প্রোটোকলের কাম কি? যেখানে ফুটা থাকবে তুমি দাঁড়ায় থাকবা। ওখান থেকে উনি হলো প্রোটোকল অফিসার। তো এই বিশ্বর তো নিয়োগপত্রও নাই ডেস্টিনিতে, আর তার অন্যান্য ব্যাকগ্রাউন্ড আমি নাই বললাম। তো যাই হোক, তবু তার প্রতি কৃতজ্ঞ যে আমিন ভাই অসুস্থ থাকাকালীনও সে সবসময় আমাদেরকে জানাইতো তার শারীরিক অবস্থা কি, আর বাকি তো আর বলার দরকার নেই। তবে বিশ্ব, তুমি এটুক বুঝো না, ট্যাঙ্ক নিয়ে কি কেউ টাকা নেয়? যদি কেউ টাকা নিতেই হয়, সে কি এটা কি মানে সরকারি পোস্ট অফিস যে ট্যাঙ্কের ভিতরে বইরা চিঠিপত্র নিয়ে এক অফিস থেকে আর এক অফিসে যাবে? আর 9টা 10টা ট্যাঙ্ক, ওখানে টাকা কি মানে তুমি দিয়ে গেছিলা? মিথ্যা বলার একটা লিমিট থাকে। আল্লাহ আজ হোক কাল হোক আমাকে কিন্তু বাংলাদেশে নিবে, সাক্ষাতে তোমার এই জবাবটা আমি সেদিন দিব। মিথ্যা বলার জন্য তুমি আজকে যে কোম্পানির টাকা খাইলা, যাদের প্রোৎসাহে তুমি আজকে প্রোটোকল অফিসার হইলে, প্রোটোকলের জায়গায় প্রোটোকল হইলে, এই প্রোটোকল আর সেখানে সেই পাতে যে প্লেটে তুমি খাইলে, সেই প্লেটে তাদের নামেই তুমি, সেই 5 জনের নামেই তুমি আজকে ওখানে তুমি ওই প্লেটেই টয়লেট করো। তোমার এই কথা তুমি যদি প্রমাণ না করতে পারো বাংলাদেশে আসার পরে, এটার তখন তোমার সাথে আমার এই বিষয়ে সেই সময়ই হবে যে ট্যাঙ্ক কত প্রকার কি কি আমি তোমাকে ইনশাল্লাহ দেখাবো। এটা আমি তোমার প্রতি একটা চ্যালেঞ্জ সুবিধা দিয়ে গেলাম। আজ হোক কাল হোক সৃষ্টিকর্তা আমাকে বাংলাদেশে নিবে। পরিশেষে আসি হচ্ছে
যে আমি আমার পরিচালকদেরকে, আমার সহকর্মীদের অনুরোধ করব, যারা আলিশ টাওয়ারে আছে তাদের নিয়ে কোন রকম বাজে খারাপ মন্তব্য করবেন না। তা অমুকের চেহারা শয়তানের মতো, অমুকের চেহারা ইবলিসের মতো, অমুকে হচ্ছে ওই রাস্তাঘাটে লেকচার দেয় ওষুধ বেচার মতো, এইগুলা বাজে কোনো কথা বলবেন না। এই ছেলেগুলা নিজেদের পকেটের টাকা খরচ করে গত 12 বছর যাবত এই ডেস্টিনিকে বাঁচানোর জন্য এই ডেস্টিনির অফিসগুলা পাহারা দিতেছে। কখনো কারেন্ট থাকে, কখনো থাকে না, তারপর এরা অন্ধকারের মধ্যে হলে বসে থাকে। যদি আপনাদের মতো ওই হসপিটালে থেকে আপনি বলেন 35 কোটি, আপনার সহকর্মী ডাইরেক্টর বিশাল পাওয়ারফুল জিনিস, সেই ইঞ্জিনিয়ার শহীদ বলে 75 কোটি, তার নিচের লেভেল থেকে বলে 125 কোটি, আবার কেউ কেউ বলে 100 কোটি। তো এইরকম টাকা যদি এই ডিস্ট্রিবিউটররা আলিশ টাওয়ারে বসে যদি এর 50 ভাগের 1 ভাগও কামাইতো, তাইলে পরে তাদের চেহারা অনেক সুন্দর থাকতো, তাদের পোশাক আশাক সুন্দর থাকতো, তাদের চেহারা এই ঘাম দিয়ে সেন্টের গ্রান বাইরে। তো দয়া করে এদের নিয়ে কোনো অন্তপক্ষে যারা ডেস্টিনির জন্য ডাই হার্ড, হ্যাঁ তারা আপনার জন্য না, আপনাকে তারা টাকা সংগ্রহ করে দিতে পারে নাই, এটা হয়তো খারাপ, কিন্তু তারা ডেস্টিনি কোম্পানিকে বাঁচানোর জন্য তারা হার্ড এন্ড সোল চেষ্টা করতেছে, এখন তুই তারা কইরে যাচ্ছে। এখানে জামিনের জন্য আমরা গত 12 বছর একটা শব্দই শুনছি, সেটা হচ্ছে যে আগে জামিন হবে, আমার জামিন হবে, তারপরে ব্যবসা শুরু হবে। কিন্তু এই ব্যবসাটা শুরু করার জন্য আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবার সংবাদ পাঠাইছি, না ব্যবসা করা যাবে না, আমি না বের হইনি। কেন? কারণ উনি ছাড়া এই ব্যবসাটা দুনিয়াতে আর কেউ বুঝে না। আল্লাহ এক পিস বানাইছে, ওই এক পিসই এই ব্যবসাটা বুঝে। তাহলে বাংলাদেশে যে 24টা কোম্পানি চলতেছে কেমনে, মালয়েশিয়াতে 200-250 কোম্পানি চলতেছে কেমনে, ইন্ডিয়াতে চলতেছে, অন্যান্য দেশে চলতেছে, সেখানে কি ওই জায়গায় কি রফিকুল আমিন আছে? নাই তো, তারা তো চলতেছে। বাস্তবতা হচ্ছে দেখেন, আমরা প্রত্যেকে যখন লেখাপড়া শুরু করছি তখন একটা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেই বিদ্যালয়ের হেডমাস্টার সে মনে করে সে পৃথিবী, তার মানে সে পৃথিবীর অনেক জ্ঞানী, তার সাথে আর কেউ জ্ঞানী নেই। কিন্তু ওই স্কুলের স্টুডেন্ট কিছুদিন পরে স্কুল, তারপরে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় পার হয়ে এসে এক সময় একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যায়। এখন কিন্তু ওই প্রাইমারি স্কুলের হেডমাস্টার মনে করে না, ওই উপাচার্য কিছুই বুঝে না, আরে ও কি, আমি ওরে শিখেছি, আমি সব জানি। না ভাই, আপনি রিয়ালিটি মেনে নেন, বাস্তবতা মেনে নেন। আপনি 12 বছর যখন ভিতরে ছিলেন, এই 12 বছর টেকনোলজির সাথে, ইনফরমেশনের সাথে আপনার অনেক গ্যাপ আছে। আপনার পাশে যারা ছিল তারা তো শুধু ওই বাণিজ্য করছে, তারা শুধু আপনার সাথে বাণিজ্য করছে। কি বাণিজ্য করছে এটা আপনি জানেন, আমি আর মুখে বলতে চাচ্ছি না। জামিন বাণিজ্য করছে তারা, আর কিছুই না, এর বাইরে তাদের কোনোই নাই। ডিটুকে অ্যাসোসিয়েটে দাঁড়া করানোর জন্য যত রকম প্রক্রিয়া আছে সব করছেন, কিন্তু এখন ডেস্টিনিতে আপনি তাদেরকে শেয়ার বিক্রি, তাদেরকে ডেস্টিনিতে শেয়ার বিক্রি করে দিতে হবে। 2001 থেকে শুরু করে অথবা 2012 থেকে 2025 পর্যন্ত কোনো বোর্ড মিটিং এ ডেস্টিনির কোনো শেয়ার বিক্রি হবে এরকম কোনো বোর্ড মিটিং এ পাস হয় নাই। যদি এরকম কোনো বোর্ড মিটিং এ পাস না হয়ে থাকে, তাহলে এরপর প্রথমে প্রস্তাব আসবে, বোর্ড মিটিং এ পাস হবে, তারপরে এজিএম এ যাবে, এজিএম এ 2/3 যখন স্বীকার হবে, হাত উঠাবে যে হ্যাঁ ভোটের মাধ্যমে যে হ্যাঁ আমরা শেয়ার বিক্রি করব। এরপর সেই শেয়ার যদি এই 49 জন শেয়ার হোল্ডারদের মধ্যে কেউ যদি নেয়, সে ফার্স্ট প্রায়োরিটি যদি না নেয়, সেই ক্ষেত্রে বাইরে বিক্রি করা যাবে। তো আপনি কিভাবে শেয়ার বিক্রি করেন? এখানে তো সিস্টেমের মধ্যেই নাই। আমি যখন বের হয়েছি তখন 100 কোটি টাকার উপরে টঙ্গী গোডাউনে প্রোডাক্ট রেখে বের হয়েছি। এই প্রোডাক্ট গুলা কি হলো, কোথায় গেল, কারা আগুন ধরাইলো, আমরা সব জানি। তারপরও আমি বলবো বর্তমান বোর্ডকে আপনারা একটা তদন্ত কমিটি করেন, যে কমিটি কোনো দলের থাকবে না, কোনো গোষ্ঠীর থাকবে না, নিরপেক্ষ একটা তদন্ত কমিটি করেন। দরকার হলে পিএইচডি থেকে নেন, নিচের লেভেল থেকে নেন, উপরের লেভেলও দরকার নাই। যদি উপরের লেভেল মনে করেন আপনি, এখানে সেই তদন্ত কমিটি দিয়ে আপনারা করেন যে এই প্রোডাক্ট গুলা কোথায় গেল। আমাদের জমির মাটি বেচা পর্যন্ত আপনার জন্য টাকা দিছে মানুষ, বলছে যে না মাটি বেচা আনছে কেন, কারণ এমডি সাহেব চেয়ারম্যান সাহেবের জামিন হবে।
ডেস্টিনি প্রপার্টি মাটিও বিক্রি করা হয়েছে, সেই টাকাটাও গেছে। এরপরে আসেন হচ্ছে যে অনেক জমি আমরা বায়না করছিলাম, অনেকেই বলে সে যে বাইনার জমিগুলা নাকি উনরা হসপিটালে যায় মিটমাট করে ফেলছে। কি করছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। যদি আল্লাহ কোনোদিন দেশে নেয় তখন এই জমির কাগজপত্র ধইরা তখন বুঝতে পারবো যে আসলে এটা কি হয়েছে। তাহলে এত টাকা উঠলো, এত টাকা খরচ করা হলো, ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য অফিস ভাড়া দিতে পারে না, কর্মচারী বেতন দিতে পারে না, কোনো কিচ্ছু করতে পারে না। তাহলে এইগুলা কই গে? এই টাকা কি কোন কাজে লাগলো? যদি সেই কাজেই লাগে, আপনি যদি মনে করেন যে না আপনি আবার এমডি, আপনি আবার সিইও হইলে আপনি কি করতে পারবেন, টাকা ফেরত দিতে পারবেন, এখন আপনি টাকা ফেরত দিবার পারতেছেন না কেন? কারণ আদালতের রায় নাই। ওকে ভাই, ঠিক আছে, বিভিন্ন মানুষ তো আপনাকে টাকা ধার দিছে হসপিটালে, বিভিন্ন প্যাকেজ তো আপনি হসপিটালে বিক্রি করছেন, আগে এগুলা শোধ করেন। আপনি ওখান থেকে ক্লিন হয়ে এখানে আসেন, আমি স্বপন বলছি আপনার জন্য যা করা লাগে করব, বাট ওখানে আগে ক্লিন হয়ে আসেন। ওই সমস্ত ঝামেলাই না এই ডেস্টিনি তার ফালানো যাবে না। এবং প্রোডাক্টের যতদিন, আর বোর্ডকে আর একটা জিনিস বলবো, আমি জানি বোর্ডের ডাইরেক্টর এখানে আছে, 2001 থেকে 2012 সাল পর্যন্ত ইন্টারনাল অডিট করেন। ওখানে কোনো ডাইরেক্টরদেরকে, কোনো পুরাতন এমপ্লয়ীদেরকে আপনি নিবেন না। কারে নিবেন? যে এমপ্লয়ের কথা কালকে আমি এমনি, আপনারা যখন মিটিং করেন ওই মিটিং আমি কালকেও ছিলাম, সেই মিটিং এ কি শুনলাম? সবকিছু কন্ট্রোলার, যে কন্ট্রোলার সাহেব 15 মিনিট টিপ্পা টিপ্পা এরপরে সবাই বাইর করে দিল মিটিং থেকে, হেতে কিছুই জানে না এই কন্ট্রোলার। এবং এই কন্ট্রোলার কি করছে শুনবেন, এক লাইনে শুনেন। এই কন্ট্রোলার দুদকের সমস্ত ডকুমেন্ট দিয়ে ডেস্টিনির 12টা বাজাইছে। এই সেই কন্ট্রোলার। আজকে আমি প্রথমে বলছিলাম যে আমি পয়েন্ট গুলো বলতে চাচ্ছি না, কিন্তু অনেক পয়েন্ট মানে আমি আটকায় রাখতে পারতেছি না। এই মাহবুবের কথা শুনবেন, নিহাত জুট মেলে তাকে অডিটের জন্য পাঠানো হয়েছিল, অডিট করে 11 কোটি টাকা জুট মিলকে 18 কোটি টাকা বানায়া 17 লক্ষ টাকা সে প্রথমে চেক নিছে। এই চেকের ফটোকপি যখন আমার কাছে চলে আসছে, তারপরে আমি যখন এটা নিয়ে এমডি সাহেব এবং সাইদ ভাইয়ের সাথে এটা নিয়ে প্রতিবাদ করতে গেছি, তারপরে এই চেক ফেরত দিছে, ফেরত দিয়ে 3 দিন পরে টাকাটা ক্যাশ নিয়েছে। এই সেই মাহবুব। এই কন্ট্রোলার এই নিহাত জুট মিল থেকে 30 লক্ষ টাকা খাইছে। ঢাকা ক্লাব থেকে 2 বাইরে 15 লাখ করে টাকা আনছে। যারা টাকা দেয় তারা আমাকে সাথে সাথে ফোন দিয়ে সাউন্ড শোনায়, তখন ভিডিও ছিল না। আর এদেরকে এখন আপনি ডেস্টিনিতে ঢুকাইবেন অডিটর। সেই অডিটর আপনি কোম্পানি আইন মিটিং কয়দিন পরে সাব করতে হয়, কয়দিন পরে কি করতে হয়, এখানে আপনি কি করবেন? আপনি একজন কোম্পানি লয়ারকে জিজ্ঞেস করবেন, তা না মাহবুব হয়ে গেছে আপনার কাছে কোম্পানি লয়ার। আর একজন হার্ডওয়্যার, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, তারে আপনি কি করতেছেন? আপনি তারে কোম্পানির সফটওয়্যার বানানোর জন্য তারে আপনি দায়িত্ব দিতে চাইতেছেন। কেন? দেশে কি লোকের অভাব আছে নাকি? দেশে কি সফটওয়্যার কোম্পানির অভাব আছে নাকি? আপনি 5টা কোম্পানির কাছ থেকে, এখানে যেখানে আমাদের সফটওয়্যার তৈরি আছে, যেখানে আমাদের সব রেডি আছে বিজনেস, আপনি বলতেছেন 300 লোক লাগবে। আরে ভাই 300 লোক লাগবে কেন? আপনি কি এখনো কি ফর্ম বিক্রি করবেন? কেউ এখন ফর্ম বিক্রি করবে? আপনি তো এটাও জানেন না যে যার ফর্ম সে মোবাইলে অথবা ল্যাপটপে সে কমপ্লিট করবে। আমি বলবো এখন এই মুহূর্তে কোনো প্রোডাক্ট দরকার নাই। যে সমস্ত কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে সেই কোম্পানিকে দিয়ে আপনারা বিজনেস করেন। কেন? কারণ মার্কেটে যেহেতু আমাদের একটা দুর্নাম আছে, এখন যদি আমাদের কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তাহলে এটা ডেস্টিনির জন্য এটা একটা দুর্নাম হবে। আর যদি মার্কেটে যে সমস্ত কোম্পানির সাথে আমাদের কোন চুক্তি হয়েছে সেই সমস্ত কোম্পানি, আপনি ধরেন যেটাই হোক, একটা র্যাঙ্কস এর কথা ধরি বা স্যামসাং এর কথা ধরি বা স্কোয়ারের কথা ধরি, এই সমস্ত কোম্পানি যখন তারা নষ্ট হবে তাদের জন্য হবে যে না স্কোয়ারের প্রোডাক্ট, এটা ডেস্টিনি না। কিছুদিন পরে যখন আমাদের বিজনেসটা রান করানো হবে, বিজনেসটা ভালো চলবে, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের প্রোডাক্ট গুলা আমরা এখানে ঢুকাবো। হ্যাঁ, আপনি ওই D2K অ্যাসোসিয়েটে কমিটমেন্ট করছেন যে তারা প্রোডাক্ট বানাবে, তারা এখানে প্রোডাক্ট দেবে, হ্যাঁ অসুবিধা নাই, দেখ আস্তে ধীরে দেখ, এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়ার কি আছে যে না তাদের প্রোডাক্ট দিয়ে সারা ব্যবসা স্টার্ট করা যাবে না? এটা কেন? আপনি যত তাড়াতাড়ি সম্ভব, আমি বলবো আমাদের বোর্ড অফ ডাইরেক্টরদের, বোর্ডের বাইরে কারো পাওয়ার নাই, আবারও নাই, কোনো কারোর পাওয়ার নাই। এখন বর্তমান বোর্ড আপনারা আছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা সিদ্ধান্ত নিয়ে বিজনেস চালু করেন। যেখানে যা করা দরকার সার্বিক সকল রকম সহযোগিতা ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। এবং মানুষের টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ সৃষ্টিকর্তা আমাকে না নেয় ততক্ষণ পর্যন্ত এই কোম্পানির সাথে আছি, সমস্ত মিটিং এ থাকবো, সমস্ত জায়গায় যেখানে আপনাদের সহযোগিতা লাগে
সেই সমস্ত সহযোগিতার মধ্যে ইনশাল্লাহ আমি উপস্থিত থাকবো। পরিশেষে আপনি আমার দীর্ঘক্ষণ আমার ধৈর্য ধরে কথা শুনছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো আপনাদের সাথে ভবিষ্যতে আলোচনা হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।